শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495টি উপজেলা ভ্রমণের আজকে আমার ৭৭তম উপজেলা ভ্রমণ লালমনিরহাট সদর উপজেলা, এবং এটা আমার দ্বিতীয় পর্ব লালমনিরহাট নিয়ে। এবং আজকে আমি দেখব বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ, যেটা আসলে শিলালিপি থেকে পাওয়া যায়, এবং এটা আসলে ধ্বংসাবশেষে দেখার সুযোগ হয়েছে আমার, যেটি লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত। এবং একই সাথে আমি দেখছি নিদারিয়া মসজিদ, এবং শৈশবের সেই স্মৃতিচারণ হয়েছে এইখানেও। এবং দিন শেষে আমার তিস্তা রেল সেতুর সৌন্দর্য দেখতে দেখতে এবং গোধূলি উপভোগ করতে করতে আমার দিনটি শেষ হবে কাউনিয়া উপজেলায় গিয়ে। চলুন শুরু করা যায়। তামাকটা চাষ হয় দেখলাম সব জায়গায়। আপনি জমি কি আপনার ভাই? আপনাদের? ও আচ্ছা, আপনাদের নিজেদের না? সুবিধার মনসুর খা তার সেটা মানত করছিল যে নাকি তার আসলে দাড়ি জন্য আর কি। এটা দরজা, এটা ছিল দরজা, এর বাইরে জাদুঘর, সেখানে সংরক্ষিত রংপুর তাজহাটে সংরক্ষণ করা আছে এই পাথরটা, যেটা আসলে প্রমাণ পাওয়া যায় আসলে। এখান থেকে ভিডিও করা যাবে না ভাই, নিচে পানি আছে পরে গেলে শেষ। আমি ভাই কিন্তু অলরেডি ভুল করে ফেলাইছি আমরা, সাইকেলও প্রবেশ নিষেধ এখানে আসলে, ঠিক আছে। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল উত্তরবঙ্গ। সো আজকে আমার 153তম দিন। আজকে আমি লালমনিরহাট সদর থেকে চলে যাচ্ছি কাউনিয়ার দিকে, উপজেলার দিকে। সকাল সকাল চলে আসছে আচ্ছা আপনার নাইম ভাই, সাইক্লিস্ট, লালমনিরহাট অ্যাডমিন, অ্যান্ড আবির, আর অ্যাজ ওয়েল এস দেখছেন গতকালকে আমার ভিডিওতে সাইফুল ভাই। সো তাদেরকে বিদায় দিয়ে এখন হইতেছে রওনা করবো গুটি গুটি পায়ে, মানে গুটি গুটি দুই চাকায় আসলে। দেখা যাক কতটুকু আসলে দেখতে পারি, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো আর কি, বাট আই ক্যান্ট শিওর দ্যাট আমার গল্প কোথায় থেকে কোথায় মোড় নিবে আমি নিজেও জানি না। সো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো প্যারা নাই, শুধু দেখতে থাকা। আমরা এখন ওই যে বিমানবন্দরের যে রোডটা আছে ভিতরের শান্ত পরিবেশ, মেইন রোড অ্যাভয়েড করে ভাই নিয়ে আসলো এই রোডে। এই রোডটা আসলে দারুণ, এবং গতকালকে এই রোড দিয়ে আমরা সাইকেলিং করছি, মানে বাইকিং করছি আর কি। সো থ্যাংক ইউ লালমনিরহাট সদর সাইকেলিস্ট ভাইদের। হ্যাঁ, সকাল সকাল চলে আসছে, প্যারা দিলাম আর কি দেখা করার জন্য। ঠিক আছে ভাইয়া। সকালে সেই লেভেলে একটা হেলদি ব্রেকফাস্ট করে আমি এখন চলে যেতেছি আপনার নিদারিয়া মসজিদের দিকে, এবং যাওয়ার পথে মহেন্দ্রনগর হয়ে যাচ্ছিলাম। রোডটা খুবই দারুণ, এবং এখানে উল্লেখযোগ্য হারে এই আপনার তামাকটা চাষ হয় দেখলাম সব জায়গায়। হ্যাঁ, তো এটা মূলত আপনার চাষ হইতেছে যে কীটনাশক দিতেছে। হ্যাঁ, এটা ইজ ভেরি কমন সিনারি এখানের। আপনারা অন্য অন্য জায়গায় যেরকম ধান চাষ করা হয়, গম চাষ করা হয়, সো এখানে এটার উল্লেখযোগ্য পরিমাণ বেশি আসলে লালমনিরহাটে দেখলাম আর কি। এইটা হইতেছে আপনার একটা তামাকের চারা। আপনারা যে বিড়ি খান, সে বিড়ির উৎস হইতেছে এই যে ভাই তামাক। অ্যান্ড দেখতে সুন্দর লাগলেও এটা আসলে মানব দেহের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। সো এবং আমি খুবই অপছন্দ করি এই বিড়ির ধোয়া। আপনি বিড়ি খান কোনো সমস্যা নেই, কিন্তু কারো সামনে খায়েন না, ধোয়া হয়েছে মানে ধোয়া দিয়েন না ভাই, পাবলিকলি স্পেশালি। সো খান, কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ, বাট ইটস হার্মফুল ভাই, সবার জন্যই ভাই, স্পেশালি বাচ্চাদের জন্য। ওকে, চলেন আমরা আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, এবং আমার চিন্তাভাবনা আছে এই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমি। সো নিদারিয়া মসজিদে গিয়ে নামাজ পড়বো, এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার আছে। একটু লেট করে ঢুকবো ওই দিকে, দেন নামাজ পড়ে কাউনিয়ার উদ্দেশ্যে রওনা করবো। ওইখানে আরো একটা মসজিদ আছে, সেখানে যাবো আর কি। ভাইয়া, তামাক চাষ হইতে কতদিন লাগে ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত? ভাই 3 মাস? 3 মাস মতো লাগে না? আচ্ছা, এখন মাটি দিচ্ছেন কি আপনার গোড়া শুকানোর জন্য? ও, পানি দিবেন না? আচ্ছা আচ্ছা, এটা আপনার লাভ কেমন হয় ভাই? ভালো হয় না?
এটা কি নিজ উদ্যোগে করেন নাকি বিদেশে ওই যারা আছে ওরা প্রথম থেকে সবকিছু সহায়তা করে, পরে জাস্ট ওরা টাকা দেয় না? ওরা কোন কোম্পানি জানো? টোবাকো? আচ্ছা, আপনাদের জমি কি আপনার ভাই? আপনাদের? ও আচ্ছা, আপনাদের নিজেদের না? ওকে, এই যে ওই কি আপনারা বাবা নাকি? ওই কি আসতেছে? বড় বাবা না? আচ্ছা, কতটুকু লাগাইছেন এবার? 1 বিঘা? আচ্ছা আচ্ছা, এটা তো সম্পূর্ণ তৈরি করে তারপরে দিতে হয় মনে হয়, মেলে না? মেলে না? মেলে দিতে হয়। মিল মানে দিচ্ছে, মিল আছে একদম। আমরা অলমোস্ট চলে আসছি, আর মাত্র 400 মিটার আছে। এইমাত্র হইতেছে আপনার বড় বাড়ি হাট বাজার থেকে একটু ভিতরের দিকে, আর হচ্ছে সেটা হচ্ছে সদরের ভিতরে। আমরা আমাদের টাইমও প্রায় কাছাকাছি হয়ে গেছে। রোডগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার। নামাজের টাইম হয়ে গেছে, চলে আসছি আমরা সুবিধার মনসুর খার যে মসজিদটা আছে এখানে। الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر কতদিন ধরে নামাজ পড়তেছেন এখানে? বহুদিন, মানে শুরু তো, মানে শৈশব তো এখানেই, বেড়ে ওঠা এখানেই। আচ্ছা আচ্ছা, এটা তো আপনারা যখন মানে মানে বাচ্চাকাল থেকে দেখতেছেন যে এটা এরকমই, এটা কি সংস্করণ করা হয়েছে? আপনার সংস্করণ করা হয়েছে না? সরকার থেকে একবার করছে, সরকার থেকে করছে একবার। আচ্ছা আচ্ছা, ভিতরে তো মাত্র মানে খুব কম জায়গা, ভিতরে জায়গা। আচ্ছা, মসজিদের নাম তো হইতেছে আপনার ওই যে মনসুর খা সুবেদারি মনসুর খা। নিদেরিয়া মসজিদ। আচ্ছা আচ্ছা, নিদারিয়া মসজিদ, নিদারিয়া। কে ভালো আছো? হ্যাঁ, নামাজ পড়ছো? হ্যাঁ, না এবার কেউ নাই, নামাজ পড়তেছো না কেন? সবাই সুন্নাত পড়ছো? এই তোমরা জিলাপি নিবা না? হ্যাঁ হ্যাঁ, চলে যেতেছো জিলাপি না নিয়ে? জিলাপি নিবা না? জিলাপি মিলাদ মিলাদ করে যাও। মানুষকে আগ্রহ নিয়ে দেখতেছে আমার সাইকেল। হ্যাঁ, মাঝে মাঝে কিছু জিনিস প্যারা লাগে যখন হতেছে। এটা তো এরিয়া, মনে করেন যে আপনার মসজিদ প্রাঙ্গণ, টেস্ট করতেছে সাইকেল। তোর নাম কি? তামিম। মিলাদ খাবা? চিন্নি খাবা? হ্যাঁ হ্যাঁ, নিদারিয়া মসজিদ। আমিও এক পাপি বান্দা বসে আছি মিলাদ খাওয়ার জন্য। চালাবা একটু।
মোনাজাত শেষ হয়ে গেল। বাচ্চাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সবাই পাতা নিয়ে একটা নাও কলা পাতা নিয়ে টানাটানি হয়ে গেছে। দেন এই আমি পাতা সংগ্রহ করে ফেলাইছি। না পাতা নিয়ে নিছে একটা, আঙ্কেল পাতা নিয়ে নিছে একটা। আপনি নেন নাই? এই নেন, এই নেন, নেন, সমস্যা নাই। ও আচ্ছা, আমার পলিথিন নিয়ে আসছে। এই যে ক্রাউডটা, দিস ক্রাউড ইজ অ্যামেজিং। জ্ঞান জাম পাইতে যায় ভাই, এই জায়গা নাকি আপনার দেওয়ার সময় দেয়। বুঝে গেলাম তোমার হ্যাঁ, এটা কি সবসময় এরকম হয়? অনেক উল্লাস হয় মনে করো সবসময়, মনে করো হয় না? আজকে বেশি হয় না? আজকে লোকজন বেশি না? এটা হচ্ছে আপনার মসজিদের মিলাদের আসলে কমন সিনারি। হ্যাঁ, সেটা সবসময় ক্রাউড সবসময় হয়, মাঝে মাঝে অনেকজন 2-3 বার করেও নেয়। মানিস খাইছ কেন? খাও নাই? নাও 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 না খাও। এটা বিভিন্ন সময় হয়, আপনার যখন ধান ওঠে বা বিভিন্ন কেউ মানত করে বা হইতেছে। না না লাগবে না, লাগবে না, লাগবে না ভাই, লাগবে না ভাই। এটা ভাই দুপুরের খাবার হয়ে গেল ভাই। আমি খাওয়া দাওয়া করছি প্রায় 11:30টার দিকে। তো দুপুরে মনে হয় না এটা খাই আর খাইতে পারবো। বুঝছো? তুমি নেও নাই? নিবা না? গরম কেন? নেও, বসো না, খাও না। এত খাও না, আমি নেও, খাও নাও, তুই নাও। উপজেলা ঘুরছি, 78টা খুরমা। থ্যাংক ইউ খুরমাও দিছে। নাও 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 নাও, লাগবে না, লাগবে না, লাগবে না, নাও নাও নাও, শেষ করো এগুলো, শেষ করো। খুরমা আর একটা মসজিদের সন্ধান পেয়ে গেলাম এই সাইড দিয়ে। নবীজি আমল মসজিদ না? এক সাহাবী আসছিল। আচ্ছা আচ্ছা, এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে এরকম একটা রোড আছে। কোন রাস্তা? এই যে এটা দিয়ে যা, এটা কোন ঢুকবো? ওই ঢুকবো, এখান দিয়ে যাওয়া যায়। দেখাতে বলা আপনার, ওই যে গ্রামটা আছে না, ওই গ্রামটা একটা পাকা রাস্তা আছে। পাকা রাস্তা, হ্যাঁ, ওটার সাথে মসজিদ আছে, সাথেই মসজিদ। আবার যদি বড় দিয়ে যান 1 কিলো 2 কিলো হবে। ঠিক আছে ঠিক আছে, না আমি এই গ্রামে দিতে যাবো। সব সংস্করণ করা হয়েছে, বাট ওটা হচ্ছে আপনাদের নবীজি আমলের মসজিদ। সাহাবীরা আসছিল এখানে। আচ্ছা, কোন এক সাহাবী আসছিল। ওই যে হিন্দুদের রাজা ছিল, টাঙ্গা রাজা, ওখানে নিছিল, ওখানে কোর্ট আছে, কোর্ট, হাইকোর্ট। যে ওই যে হারানো মসজিদ, ওটা কোর্ট বসেছিল। ওই যে হিন্দুরা ছিল তো, ওই জন্য মসজিদ ভাঙিয়ে দিয়ে ওরা কোর্ট বসেছিল।
ওখানে গেলে বিস্তৃত করা পাইবেন সব। ওটা আচ্ছা, জঙ্গল পরিষ্কার করার সময় ওটা একটা অস্তিত্ব না না পাইছে, স্বপ্নাইছে অস্তিত্ব পাওয়ার পর ওটা স্বপ্নার পরে মসজিদ নির্মাণ করতে পারবেন। ওকে, এটা কত সালে ওই সময়? ওই সময় আচ্ছা, সুবিধার মনসুর খা তার সেটা মানত করছিল যে নাকি তার আসলে দাড়ি জন্য আর কি আল্লাহর কাছে তার এই যে 10 শতক জমি আছে, এগুলো জমি সব তার। 56 শতক জমি দান করতে ওই ব্যক্তি করছিল। এগুলো জমি তার আছে, মানে দান করতে আছে তার নামে ওই। আচ্ছা, কিন্তু যে ওই যে নাকি কয়েকজন দখলে চলে গেছে নাকি শুনলাম, ওরা আবার দখল দিচ্ছে। আবার মানে মামলার মাধ্যমে মসজিদ রায় পাওয়া। মসজিদের রায় পাচ্ছে আর কি। জমিগুলো আছে ওর যে আবাদ তাবাদ করে যে এটা হয়, এটা দিয়ে নাকি মাহফিল টাহফিল বিভিন্ন জিনিস পরিচালনা করা হয় এই মসজিদের আর কি। মানে ওটা কন্ট্রাক্ট হিসেবে আছে জমিটা, হ্যাঁ। ওরা আবাদ করার পর মানে এটা কিছু টাকা দেয়, কিছু টাকা দেয়। আচ্ছা আচ্ছা শতকে 50-100 টাকা দিয়ে। আচ্ছা। আর হইতেছে এই মসজিদটা হইতেছে 1169 হিজরি সনে আসলে নির্মাণ করা হয়। 1176 সালে 69 76 হিজরি শুধু ওটা খালি 69 হিজরি ওটা। আচ্ছা, আর এটা 1176 হিজরি সনে আসলে সুবিধার মনসুর খা তার আসলে প্রতিশ্রুতি করে আল্লাহর কাছে, মানে আবদার মানে কি বলে এটারে, মানে বলে যে আসলে যদি তার দাড়ি হয় আর কি, তো সে একটা মসজিদ নির্মাণ করবে। তো তার নাকি একটা শুনছিলাম দাড়ি গজায়, হ্যাঁ। তো তারপরে সে তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং এই মসজিদটা করে সেই সময়, এবং কয়েকবার সংস্করণ করা হয়েছে শুনলাম যে নাকি আপনার এই মসজিদটা সংস্করণ বলতে এমনি এই রং টং করা হয়েছে বা হইতেছে বাইরের রং, ভিতরে কোনো সংস্করণ ভিতরে আগে যেটা ছিল ওইটাই। আচ্ছা আচ্ছা, ইয়া থেকে নিষেধ আছে, নিচে আছে সরকার। ও আচ্ছা, তাই এটা তো পুরাকৃতির আন্ডারে কিছু চলে গেছে না, সরকারের আন্ডার চলে গেছে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে, এই যে পোস্টার লাগে মসজিদের সৌন্দর্য নষ্ট করে ফেলায়। এই জিনিসগুলা কেন করতে হবে এটা আমি বুঝি না, মাথায় আসে না। দেখেন মসজিদের সামনেও ভাই মানে আপনার পোস্টার লাগাইতে হবে, হ্যাঁ। বাট মসজিদটা আপনার মাশাআল্লাহ সুন্দর আছে, এবং তাতে হচ্ছে আপনার এক কক্ষ বিশিষ্ট 3 গম্বুজ আলা মসজিদ আর কি আপনার, এবং চারিপাশে 4টার মতো মানে মিনার আছে। আজকের সবচেয়ে বেস্ট মোমেন্ট হইতেছে আপনার এই মিলাদ খাওয়া। আর ওই সময়ের মসজিদগুলায় আর এটাই কি ভাই, যা আজান দেয় এবং মুয়াজ্জিনের কক্ষ শুনছি এখানে থেকে নাকি আপনার আজানও দেয়। ভাই কি পুরুত্ব ভাই, আমি এক হাত দিলেও আমি টাচ করতে পারবো না ওই সাইড, মানে সম্পূর্ণ যদি ঢুকাইও দেই, আমি যদি এক হাত সম্পূর্ণ ঢুকাইও দেই, তাও মনে করেন যে আপনার ভিতরে টাচ করতে পারবো না। কি পুরুত্ব, হ্যাঁ। আর এই কবরটা ধরা হচ্ছে, যে প্রতিষ্ঠা করছে তারই কবর, মানে ধরা হচ্ছে, মানে জানে না, কেউ জানে না, কিন্তু ধরা হচ্ছে। মানে এটা কি ওই সময় এইভাবে ই করা ছিল ভাই? এইভাবেই ছিল। আচ্ছা, তার মানে হইতেছে কেউ করে নাই, কারণ কি এই স্থাপনার সাথে এটা একটা মিল পাওয়া যাইতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে ধরা হচ্ছে যে এটাই সেই সুবিধার মনসুর খার হইতেছে আপনার সাহিত্য আছে এখানে আর কি আসলে। আর এটা হইতেছে আপনার না না বুঝতে পারছি ওই এমন লোক তো নাই আসলে, বলা যাচ্ছে না। আর এটা হচ্ছে আপনার এই বাইরের অংশ, এই ওই সময়ের বা মুঘল আমলের বা ওই সময়ের স্থাপত্য শৈলী কিন্তু এরকমই থাকে ম্যাক্সিমাম, বিশাল পুরুত্বের এবং হইতেছে আপনার এই 3 গম্বুজ বিশিষ্ট, 1 গম্বুজ বিশিষ্ট, এবং ভিতরে কক্ষ অনেক ছোট থাকে। কারণ ওই সময় তো মনে হয় না ইসলামের প্রসার ওইভাবে ছিল, এবং কি বলে সেই সগৌরবে আসলে এখনো দাঁড়ায় আছে এই জিনিসটাই। খুব বেশি সংস্করণ করা হয় না, শুনলাম জাস্ট আপনার রং করা হয়েছে, হ্যাঁ। এই যে সেই সময়ের ইটের, হ্যাঁ, 1176 হিজরি সনের সেটা এখনো। তো শুধু বাইরের আসলে বাড়ানো হয়েছে এই যে নামাজের জন্য, আসলে ওই যে শুক্রবারে থাকবে না, এটা থাকবে না, এটা একটা যে হবে ছাতা সিস্টেম হবে, মানে সুইচ টিপ দিলে এরকম আছে, এরকম আছে, ওটা পূর্ণতদন্ত বিভাগ থেকেই মানে বলা হয়েছে, তাই নাকি? বাহ, তাহলে তো খুব সুন্দর হবে। মানে বাইরের অংশটুকু এই যে উপরে থাকবে না, এই যে ছাপরি ঘরের মতো, ছাপরি ঘরটা থাকবে, ওইটাকে প্লাস্টিকের মতো মদিনা শরীফে যেরকম সুইচ টিপ দিলে অটোমেটিক্যালি আপনার এই উপরে কভার হয়ে যাবে, আবার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এটা সৌন্দর্য বর্ধনের জন্য মূলত ছিল, কিছু মানে হয় নাই আর কি, কারণে হয় নাই, হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীঘ্রই ঠিক আছে ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম আব্দুল আজিজ ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে। এবং এইখান থেকে সন্ধান পাইলাম হারানো মসজিদ, এখান থেকে শুধু 76 হিজরি সনে, 69 হিজরি সনে, শুধু 69 হিজরি সনে আসলে। তো এখান থেকে মাত্র 2 কিলোমিটার, ওইখানে যাবো আর কি।
হারানো মসজিদের দিকে আগাইতেছি আর কি, এই মেট্রো। সো এখান থেকেই আসলে মাত্র 2 কিলোমিটার ভিতর থেকে আসলে আপনি গ্রাম বাংলার এই মেট্রো পথ দিয়ে আসতে পারবেন, এবং গুগল ম্যাপ যদি ইউজ করেন তাহলে হাঁটার রুটটা সিলেক্ট করে দিবেন, ব্যাস এনাফ। দেন যে ডিরেকশন ফলো করবেন চলে আসতে পারবেন। আমি চলে আসছি, অলমোস্ট 1/2 কিলোর মতো আছে। আপনি চাইলে মেইন রোড দিয়ে আসতে পারেন, অ্যাজ ইউর উইশ। 69 হিজরি হারানো মসজিদ কমপ্লেক্স। হ্যাঁ, এটা আছে জাস্ট এই যে, এটা নাকি সেই পুরাতন কোনো চিহ্ন এখানে নেই, সব কিছু ভেঙে চুরে নতুন করে করা হয়েছে। তো আসলাম ওই সময় একটা 69 হিজরির মসজিদটা দেখার জন্য, চলে আসছি। এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইকেলে সারা দেশ সফর করতে বেরোইছি আর কি। সো আসছিলাম ওই যে আপনার নিজারিয়া মসজিদে, তারপরে শুনলাম নাকি এখানে আরো এর চেয়ে পুরাতন একটা মসজিদ, 69 হিজরি সন। তো এটা আসলে মানে কত খ্রিস্টাব্দ হয়? এটা হলো 690 আশেপাশে আর কি, 690 আশেপাশে। তার মানে 570 খ্রিস্টাব্দের, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বা সাহাবীরা কেউ আসছিল না? ওকে, ক্লিয়ার। আগের সেই পুরাতন স্থাপনা তো এখন আর নাই, এখন সবকিছু নতুন নিদর্শন আছে। আছে। দেখ কোন সাইড থেকে দেখা যাবে? ভিডিওতে করলে কোনো সমস্যা নাই। এটা আছে, এটা তো নতুন করে করা দেখা মানে যাচ্ছে আসলে। চারজন সাহাবী বাংলাদেশে ঢুকছিলেন, চারজন। এইখানে যে আসছিল, যে সাহাবীজন আসছিল তার নামটা কি বলতে পারবেন? এখানে সুনিশ্চিত ভাবে বলা মুশকিল ওইটা। আচ্ছা, কারণ ওইটা ওই সময় এটা তো আপনার জঙ্গল পরিষ্কার করতে যায় পাওয়া আসলে। হ্যাঁ, কোনো নিদর্শন ছিল কি? হ্যাঁ, আচ্ছা, আমরা কি ভিতরে আছে না ওইটা? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো অনেক বড় করে করছে ভিতরে, বাইরে থেকে বোঝার উপায় নাই। এটা দরজা, আপনি ভিডিও করতে পারেন। এটা দরজা? এটা ছিল দরজা। এই কালো দাগ থেকে ওই কালো দাগ পর্যন্ত এটা ওয়ালের পুরুত্ব। হ্যাঁ, মোটা 50 ইঞ্চি। 50 ইঞ্চি ওয়াল, এখানে 50 ইঞ্চি ওয়াল। আচ্ছা, ওই কার্পেটের নিচে ওখানে 50 ইঞ্চি ওয়াল। ওটা কি গ্লাস নিচে? না। ওকে, এটা কি আপনারা নামাজ পড়েন এর উপরে? জি, সমস্যা হয় না? ও ভালোভাবেই করা আছে না, নির্মাণ মানে গ্লাস দেওয়া আছে, হার্ড গ্লাস অনেক। আচ্ছা, অনেক। মসজিদের ভিতরের অংশ এই কালো দাগ থেকে এই কালো দাগ, পিলার থেকে এই পিলার, এখান থেকে তার মানে মসজিদটার মানে আয়তনটা ছিল এই যে এরকম এইটুক। আচ্ছা, এইটুকু ছিল। দেখে আসছেন। হ্যাঁ, নিদারিয়ার ওয়ালের পুরুত্ব অনেক বেশি, সেরকম সিস্টেম ছিল। আর এই যে উপরে সাজানো ইটগুলো দেখা যাচ্ছে, ইটগুলা হ্যাঁ, ওই ইটগুলো দ্বারাই নির্মাণ করা ছিল। সেটার ওই যে প্লাস্টারের নিচে যেগুলো আছে ইটগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ইটগুলা দেখা যাচ্ছে, ওগুলো ইট দ্বারা নির্মাণ করা ছিল। সেই ওয়ালটা এখন আছে, দেখার জন্য আমরা গ্লাস দিয়ে দেখেছি। আচ্ছা, সেই সময়ের আপনার ইট, হ্যাঁ, 1350 বছর আগের। 1350 বছর আগের এখনো এটা এখনো মানে আছে আর কি। জি, মাশাআল্লাহ। আর সেটার নিদর্শন যদি প্রমাণ চায় তা কেউ, আমরা প্রমাণ, ওই যে ওখানে একটা ইট আছে যেটার কারণে আজকে এটা ধারণা করা যায় আর কি। এটা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এই ইটটা পাওয়া যায়। আর ইটের মধ্যেই লেখা ছিল 69 হিজরির হারানো মাসে। ওই যে এটা এখন সংরক্ষিত আছে রংপুর তাজহাট জমিদার বাড়ি জাদুঘর।
সেখানে সংরক্ষিত আছে। রংপুর তাজহাটে যে সংরক্ষণ করা আছে এই পাথরটা, জি যেটা আসলে প্রমাণ পাওয়া যায় আসলে। জি জি সেখানে লেখা আছে আল্লাহু আকবারের বার বোঝা যাচ্ছে, লা ইলাহা, হয়তো আরো এদিকে অংশ ছিল এটা ভেঙে গেছে অথবা পায় নাই, যেভাবে হোক রসুলুল্লাহ এটা পরিপূর্ণ বোঝা যাচ্ছে। আর এখানে 69 হিজরি, 69 হিজরি, জি জি জি, 1 মাস, এখানে 8 তারিখ বোঝা যায়। 69 হিজরি 1 মাস 8 তারিখ। আর এইগুলো হইতেছে ওই সময়ের আপনার ইটগুলা যা ছিল সম্পূর্ণ রেখে দিছে, আর এগুলো ছিল আপনার ওই সময় পাথর খণ্ড। হ্যাঁ পাওয়া। আর মেইন যে এই লেখাটা ছিল সেই লেখাটা হইতেছে আপনার জাদুঘরে সংরক্ষণ করা আছে, জাস্ট প্রমাণস্বরূপ একটা ছবি রেখে দিছে আর কি। ওই সাইডেও আপনার এই ইট রেখে দেওয়া আছে। ওইটা কি মিনার? ওটা ইমাম সাহেব দাঁড়ায় যেখানে খুতবা দেয় বয়ান করে, সেটা ওখানে ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মসজিদের ইতিহাস যদি শুনতে চান তাহলে বললে এভাবে বলা যাবে, বর্তমানে এই জায়গাগুলোর যারা মালিক 6 একর জায়গা, 6 একর জায়গা, হ্যাঁ 6 একর জায়গার মালিক যারা, তারা লালমনিরহাট এয়ারপোর্টে ছিলেন, ওখান থেকে ওনাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয় যে কোনো কারণে, সরকারি বা ইয়াদের কারণে উচ্ছেদ করে দিলে ওনারা এখানে আসে 6 একর জায়গা কেনার পরে বসতবাড়ি শুরু করে। এই জায়গাটা একটা টিলা ছিল, একটা টিলা, বড় একটা পাহাড় ছিল, যার কারণে আবার এটার মধ্যে একটা বড় বট গাছ ছিল এই জায়গায়, এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় তাদের ভাষ্য মতে। হ্যাঁ হ্যাঁ তাদের মাঝে একটা জঙ্গল ছিল, জঙ্গলের মাঝখানে একটা বট গাছ ছিল, আর এটা পুরো একটা উঁচু একটা টিলা ছিল। তো যার কারণে টিলা থাকার কারণে ওনারা এই জায়গাটা ভাগ করতে সক্ষম হয় নাই, যেগুলো সমতল ছিল সেগুলো ভাগ করে নিয়েছে। এরপরে এটা এভাবে থাকতে কিছুদিনের মধ্যে ওনারা গাছ যেটা ছিল গাছটা কেটে ফেলার পরে ওই জঙ্গল পরিষ্কার হয়ে যায়, তখন ইটগুলো বাহির হয়। তখন ওইটা ছিল 1985-এর আগে। আচ্ছা 1985-এর আগে। জি তার মানে এই এত বছর এটা সব মাটির তলেই ছিল বলা চলে। জি জি মাটিতে ছিল, মানে যুদ্ধের আগের কাহিনী। হ্যাঁ 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 বুঝতে পারছি। 85-তে যখন এগুলো কেটে কেটে ফেলে দেয় তখন ইট বাহির হয়, তখন ইটগুলা যখন বাহির হয় তখন এত ইট কি করবে, কেমন কি করবে, কোনো কিছু দিক নির্দেশনা পাচ্ছে না। তো আর এলাকাবাসীর মধ্যে ইটের খুব চাহিদা ছিল ওই সময় অনেক আগে যুদ্ধের আগে সময় ইটের চাহিদা ছিল। তো ইট এখানে পাওয়া যাচ্ছে 2টা 10টা 20টা, যার যেরকম প্রয়োজন ছিল নিয়ে যাচ্ছিল। নিয়ে যেতে পরে আর যাদের জায়গা, ওনাদেরও জায়গা পরিষ্কার হয়ে গেলে ভালো, সেই জন্য ওনারাও কোনো বাধা বিঘ্ন দেয় নেই, যার কারণে ইটগুলো নিয়ে যেতে সবাই নিয়ে গেছে। এরপরে এই জায়গাগুলোরই একজন অংশীদার, উনিও বাড়ির কাজে লাগানোর জন্য মহিষের গাড়ি দিয়ে 32 গাড়ি ইট এখান থেকে খুলে নিয়ে যায়। এখান থেকে 32 গাড়ি নিয়ে গেছে ওই সময়ে? মানুষ তো নিয়ে গেছে, তারপরে আবার মানুষজন মানে মানুষ তো নিয়ে গেছে অনেকে, তারপরে এখানে একজন অংশীদার 32 গাড়ি নিয়ে গেছে মহিষা গাড়ি দিয়ে, তাহলে তো অনেক বিশাল ছিল। জি তো ইট নিয়ে যাওয়ার পরে প্রায় শেষের দিকে বর্তমান যিনি মুয়াজ্জিন সাহেব আছে, ওনার ভাই আয়ুব আলী নাম, উনি এখনো জীবিত আছে। আচ্ছা আচ্ছা। তো উনি কিছু ইট বাড়িতে নিয়ে গেছে যে উনি টিউবওয়েলের গোড়ায় দিবে এই খেয়ালে। তো নিয়ে গেলে পরে ইটগুলো যখন রাখছে তখন ওই কালিমা লেখাওয়ালা ইটটা একটু তুলনামূলক ছিটকে দূরে চলে গেছে। ওনার জানা ছিল না এটা কি লেখা বা কেমন কি। তো ওনার যখন দূরে চলে গেল তখন ওনার কাছে কৌতূহল জাগলো যে এটা ফেলাইলাম এখানে, দূরে গেল কিভাবে, গেল কেন? তো ইটটা হাতে নিয়ে দেখে যে ওখানে লেখা আরবি টাইপের বোঝা যায়। টিউবওয়েল সাপ দিয়ে পরিষ্কার করে দেখা যায় ওখানে আরবি লেখা এবং হিজরি সন সহ দেওয়া। তখন উনি আরো কয়েকজনকে দেখায়, ওই ইটটা দেখায়, মানে ওই যে ছবিটা আছে দেওয়া। আচ্ছা আচ্ছা। কয়েকজনকে দেখানোর পরে ওনারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেহেতু আরবি লেখা হলে তো মন্দির আর গির্জার মধ্যে তো আরবি লেখা হতে পারে না, হইলে হয়তো মসজিদ হবে। যদি মসজিদ হয় মসজিদের দরজা পূর্ব দিকে থাকাটা স্বাভাবিক। তাহলে ওনারা ওই সতর্কতার সাথে এখন এদিক থেকে পরিষ্কার করা শুরু করছে, এদিক থেকে পরিষ্কার করতে করতে দিয়ে দরজা পাইছে, দরজার পরে ওয়াল পাইছে, ওয়ালের পরে ভিতরে ঢুকিয়ে ওইগুলো সব পরিষ্কার করে ফ্লোরটাও পরিপূর্ণ ভেসে উঠছে। ওয়ালগুলো যে ভিত্তিগুলো যে নিচের থেকে ছিল সেটাও পরিপূর্ণ পেয়ে গেছে। পাওয়ার পরে ওনারা ওইটাকে ওই সময় বাঁশ টাস দিয়ে ওনাদের ঘিরে ঘিরে রাখে। এরপরে আস্তে আস্তে মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব, ওনার কাছে খবর পৌঁছে, ওনারা আসে দেখার পরে এটাকে নিয়ে একটু গবেষণা করে। এরপরে কিছুদিনের মধ্যেই একটা স্বপ্ন যোগে এটা নামাজ শুরু হওয়ার সূচনা শুরু হয় এখানে। হ্যাঁ, এই স্বপ্নটা কে দেখে? এই একজনের নাম হলো নবাব আলী, আর একজনের নাম হলো সফসার। তার মানে দুজন দেখে?
জি হ্যাঁ। তো দুইজনের মধ্যে ওনারা দুজন আবার ভাইরা ছিলেন। তো নওয়াব আলী সাহেবের বাড়ি মসজিদের পূর্ব দিকে, আর সফসার যিনি ওনার বাড়ি মসজিদের পশ্চিম দিকে। আচ্ছা। নওয়াব আলী সাহেব সহ আর একজন সাদা পোশাক পরিত অপরিচিত লোক, এনারা দুইজন মিলে সফসার যিনি ওনাকে ডাকতে দিয়েছে গভীর রাত্রে। ডাকলে ঘুমের থেকে ডাকে ওঠানোর পরে বলে যে চলো হারনা মসজিদ যাবো, হারনা মসজিদে নামাজ পড়তে হবে, হারনা মসজিদে অনেক দিন থেকে উপবাস আছে। তো পরে উনি আবার ঘরের ভিতরে ঢুকার পরে কাপড় টাপড় নিয়ে বাহিরে আসে, দেখে যে ওনারা একটু সামনের দিকে অগ্রসর হয়েছে, একটু তফাৎ হয়ে গেছে। পরে উনি পিছিয়ে আর ওনারা সামনে সামনে আসতে আসতে এখান পর্যন্ত আসার পরে এখান থেকে ওনারা বাড়িতে চলে গেছে নওয়াব আলী সাহেব। আর সফসার যিনি উনি এখানে দাঁড়া রয়েছে, হয়তো ধারণা করছে যে ওনারা অজু কালাম সেরে আসলে নামাজ পড়বো, এই খেয়ালে উনি দাঁড়া রয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ হওয়ার পরে দেখেছে যে আসতেছে না, তখন উনি বিরক্ত হইয়া ওনাদের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ডাকে ঘুম থেকে ডাকে তুলছে, ডাকে তোলার পরে বললো যে আপনারা আমাকে ডেকে নিয়ে আসলেন হারনা মসজিদে নামাজ পড়বেন বলে, আপনারা এসে ঘুমাইতেছেন, ব্যাপার কি? তো উনি অস্বীকার করছে, না আমি তো যাইনি আপনাকে ডাকতে। তখন ওনারা দুইজনের মধ্যে একটু বুঝে উঠছে যে হয়তো বা মসজিদে নামাজ চালু করার জন্য কোনো দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এর কিছুক্ষণ পরে ফজরে আজান দিয়ে দিচ্ছে। এই ঘটনা ঘটে গেছে আজানের আগে। জি। আচ্ছা। তারপরে এনারাও যে দুজন আর মুরব্বী যারা ছিল ওই সময় ডাকিয়া এখানে আসে, ফজর আজান দিয়া ওই দিন নামাজ শুরু হয়। সেদিন থেকে নামাজ চলতেছে এখন চলতেছে। তার মানে ওই যে এই হারনা মসজিদ নামটা কিভাবে হইলো? হ্যাঁ, এইটা ওনারা সিদ্ধান্ত নিয়েছে এটাই যে এতদিন পর্যন্ত মসজিদটা হারানো অবস্থায় ছিল। হারানো অবস্থা মানে লুকায়িত অবস্থা ছিল, হারাই গেছে, জিনিসটা হারাই গেছে। হারানোর থেকে ফিরে পাইছে, সেজন্য নাম দিয়েছেন হারানো মসজিদ। মাশাআল্লাহ, এটা খুবই নিদর্শন আসলে, ঠিক আছে, ওই সময়ের নিদর্শন। এটাই অনেক 69 হিজরি সন, তার মনে হইতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার প্রায় মানে গত হওয়ার প্রায় 100 উপরে মানে বছরের পর, 59 বছর পরে এটার স্থাপনা হয় আর কি। তো অনেক এই যে ভ্রমণের এটা আরেকটা প্রাপ্তি, এই যে এইসব মানে দুর্লভ স্থানে যাওয়ার সুযোগ হয়। হ্যাঁ, তো এখন 2 রাকাত নামাজ পড়ে যাবো, এখানে ভালো লাগতেছে বিষয়টাই অন্যরকম। উজুখানাটা কোন দিকে? উজুখানা এদিকেও আছে, ওদিকেও আছে। নামাজ পড়লাম এখানে 2 রাকাত। সো এই জিনিসগুলো অনেক প্রশান্তি। সো আপনারা যারা বিভিন্ন জায়গায় যান, সবসময় আমি দেখাই না যে নামাজ আদায় করতেছি, বাট এই জায়গাটা খুব স্পেশাল। এই জায়গাটা এবারে আপনার সাইকেল তো ভালোই দৌড়াচ্ছে, সেই রানিং তো, সেই রানিং। লাস্ট নষ্ট হয়েছে কবে? লাস্ট নষ্ট হয়েছে কবে? নষ্ট হয়েছে কবে? সাইকেল নষ্ট হয় না? দেখেন আপনারা, দেখেন যে সাইকেল নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, সব তো ইন্ডিয়ান গাড়ি রে। ইন্ডিয়ান কয় খালিছে পারে? 11,000 চলে। নতুন লিছেন? কবে নিছেন? এখন নিয়েছিলেন সাইকেল? কয়টা নিছে? হ্যাঁ, 3,000। ওরে 3,000 টাকা দেন, বাহ 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 বাহ। কোন দি আমার সাইকেলটার দাম কত? কোন দি কত? হ্যাঁ, এটা তো দারুণ দারুণ। এতক্ষণ গল্প করলাম চাচার সাথে, মন খুইলা আসলে। হ্যাঁ, চাচা সাইকেলের বেশি কেন করে আর কি। ওই সাইকেল কিনে আসলে কেবল 3,000 টাকা দিয়ে মাত্র। আমার সাইকেলের দাম জিজ্ঞেস করলাম, কয় এল্লার দাম কম বারে, কত হবে? 7,000 টাকা হবে এগুলোর দাম। সো চাচার নলেজ বা জ্ঞানের সীমাবদ্ধতা ওই পর্যন্তই, সেটা থাকতেই পারে, এটা কোনো বিষয় না। বাট এই জন্য সবাই কিনা সাইকেলের দাম বলি না আমি। অনেকে এখনও জানে না সাইকেলের দাম কত, বুঝতে পারছেন, যে এত টাকা হইতে পারে। দেখেন তারা বেচা কেনা করে, তাদের লিমিটেশনই ওই 7,000 পর্যন্ত, মানে বুঝতে পারছেন ভাই। গিয়ারওয়ালা নর্মাল সাইকেল কিনতে দেন, তাও আপনার পড়বে হইতেছে আপনার
8-10 হাজার টাকা পড়বে ভাই, 8-10 হাজার টাকা সর্বনিম্ন ভাই। আর চাচা আমার সাইকেল দেখে কইতেছে এই 7-8 হাজার টাকা হবে, তার মানে চাচা জানেই ওই পর্যন্ত। এটা হচ্ছে আপনার হ্যাঁ টোল প্লাজা, তিস্তা সেতুর। সাইকেলে কোনো নাই তোমার, টোল লাগে না, বাইকে লাগে। এবং আমরা যেতেছি ওটা হচ্ছে আপনার সড়ক, আর এটা হচ্ছে পুরাতন ব্রিজ সাইড দিয়ে, তার ঠিক বাম পাশ দিয়ে। ওকে লেটস গো। ভাই আপনার কি কাউনিয়া সাইকেলিং গ্রুপ ভাই? ছোটখাটো আর আছে তো? আচ্ছা আচ্ছা, নাম কি? রংপুরের রংপুর সাইক্লিস্ট। ওকে, সো এটা কি তোমার পরিত্যক্ত? এটা পুরাতন সচল ট্রেন যায় এখনো? ও এটাই ট্রেন দিয়ে যায় না? এটা ট্রেন। দিনের শেষ সময় আমি চলে আসলাম হইতেছে আপনার তিস্তা রেল সেতু। এটা হইতেছে 1978 সালে চালু হয় মূলত, আর পাশে হইতেছে আপনার সড়ক সেতু আছে। এবং ভাই একটু সাইড দিবেন ভাই, এটা মোটামুটি অনেক বড় আছে, আর এটার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে অনেক আগে। আবার টুকটাক রিপেয়ার করে চালানো হইতেছে। আবার এখান থেকে প্রতিদিন প্রায় গড়ে 20টা ট্রেন পারাপার হয় আর কি। একটু সাইড দিবেন আপু, পড়ে না যাই। সমস্যা কি আপনাদের কেটে যাওয়ার রাস্তা? জি আমার ভুল হয়ে গেছে ভাই। আমি এখানে ভিডিও দেখছিলাম বুঝছেন, যে আপনার কি বলে তাই না, এই যে কি নাম জানো চ্যানেলটার, সুন্দর একটা ভিডিও পাইছিলাম। থ্যাংক ইউ ভাই। ও ভাই একটু স্টপ করেন। ওকে আসেন ভাই। মানে একটা সময় যখন আসলে ওই পাশে সড়ক সেতু ছিল না, তখন হইতেছে আপনার এখান থেকে যাওয়া আসা হইতো আর কি, যানবাহন টুকটাক চলতে, যেরকম আমরা যেরকম চলতেছি। পরে ওইটা সড়ক সেতু হয়ে যাওয়ার পরে একদম পুরো করে দেয়, এটাই সম্পূর্ণভাবেই বন্ধ করে দেওয়া, শুধু অনলি ট্রেনের জন্য। কিন্তু খুবই রিস্কি একটা এরিয়া, আমারও তো ভয় লাগবে যখন আমি ট্রেন এখান থেকে যাবে। হ্যাঁ আমি এই স্টিল আমার হাত কাঁপতেছে, এখান থেকে ভিডিও করা যাবে না ভাই, নিচে পানি আছে, পরে গেলে শেষ আমি ভাই। কিন্তু অলরেডি ভুল করে ফেলাইছি আমরা, সাইকেলও প্রবেশ নিষেধ এখানে আসলে, ঠিক আছে? সকল ধরনের জনসাধারণের প্রবেশ নিষেধ, সেতুর উপরে সাইকেল এবং মোটরসাইকেল তোলা নিষেধ, মানে তো জনসাধারণে যাওয়া নিষেধ ভাই। হ্যাঁ হ্যাঁ একদম। তারপরে এরা কিন্তু মানে অন্যায় সবাই কিন্তু করতেছে, ইভেন আমিও করে ফেলাম, জানি না আমি, এই জন্য দুঃখিত। বাট এটা কিন্তু আপনার 2012 সালের পর্যন্ত টুকটাক যানবাহন চলাচল করতো এখান থেকে, বাট ওইটা হয়ে যাওয়ার পরে 2012 সালে মনে হয় ওটা উদ্বোধন করে না, হ্যাঁ 2000, তারপরে মনে করেন যেটা শেষ। হ্যাঁ হ্যাঁ। আর ভাই এটাতে শুধু ধরেন অল্প যানবাহন না, একদম অল ওভার সবই যাইতো এটা দিয়ে। যেমন কি কি ধরেন যখন এদিক দিয়ে গাড়ি ঢুকতো তখন ওই সাইডটা ব্লক করা থাকতো। কি গাড়ি যেত? বাস, ট্রাক। বাস কেমনে যেত? হ্যাঁ ভাই এখানে আপনার কার্ড দেওয়া ছিল। এবং এই যে এটা রোড ছিল আপনার পুরাতন রোড। ওকে, আপনার এখানে কানেক্ট। তখন মানে ট্রেন বন্ধ, যখন ট্রেন আসবে তখন টোটালি দুই পাশে যাতায়াত বন্ধ, ট্রেন চলে যাবে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আপনার ট্রেন চলে গেলে আবার এক সাইড খুলে দিবে, এদিক দিয়ে ঢুকবে, আর হচ্ছে অপোজিট সাইডে বন্ধ থাকবে। আবার ওই মানে এই যে তোমার এই যে এর উপরে মানে সিস্টেম করা ছিল যাতে মানে বাস ট্রাক গুলো যেতে পারে। ওকে, আমি আসলে কার্ড দিয়ে কভার করা। হ্যাঁ এখন যাইতে পারে না, এখন তো সম্পূর্ণভাবে এই করা আছে। কোনো ছবি টবি দেখছো নাকি? আছে নাকি? আমরা তো ভাই চোখেই দেখছো না? এখন আমি ছবি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আসলে কনফিউজ, আসলে এর উপরে দিয়ে কিভাবে বাস ট্রাক যায়, মানে এটা আসলে আমার কাছে কৌতূহল। হ্যাঁ, মানে কোনো সিস্টেম ছিল মনে হয়, রাইট? হ্যাঁ এই যে ভাই, এই যে এক্স্যাক্টলি এরকমই ছিল। ও নাইস। এইটা দিয়েই ভাই যাওয়া আসা করতো। মানে হইতেছে এই যে এরকম যে পিস ছিল না, সেম এরকমই ছিল, ঠিক আছে? রাইট, পিচ এই পর্যন্ত ছিল ভাই। আর হচ্ছে সামন থেকে এই যে গ্যাপগুলো আছে না, এই কার্ড দিয়ে ফিল আপ করা, লেবেল করা, আসলে রেল লাইনের সাথে লেবেল করা ছিল কার্ড দিয়ে লেবেল করা। এই যে ছিল। হ্যাঁ, তো
এই সময় সবকিছু চলাচল করতো এখান থেকে। আর ধরেন মানুষ যদি এই পার থেকে ওই পার যায় তখন নৌকা দিয়ে যাইতো, এই দিক দিয়ে মানুষকে হাঁটতে দিত না কিন্তু। ও তখন হাঁটতে দেওয়া সম্পূর্ণ নিষেধ ছিল, একদম হাঁটাহাঁটি নিষেধ, কারণ কি ওয়ান ওয়ে আপনার হ্যাঁ ওয়ান ওয়ে ছিল। আর ওই মোটরসাইকেল চলতো, অটো চলতো, অটো তো সেই সময় নাই, বাস ট্রাক এগুলো চলতো আর কার্ড দিয়ে সব ফিল আপ করে দেওয়া সম্পূর্ণ। আর মানুষ কাউনিয়া থেকে তিস্তা যাইতে হলে তখন আপনার এই যে নদীপথে নদীপথে নিচের যে নদীপথ, আর ফাইনালি এটা যা হওয়ার পরে এটা সম্পূর্ণরূপে বন্ধ। বাট আরো ভালো হয়েছে আর কি, মানে ওইটা হচ্ছে আপনার টু ওয়ে না ব্রো, ওয়ান ওয়ে বাট যাইতে পারে আর কি আসলে, মানে এনএফ স্পেস আছে। এই লালমনিরহাট কিন্তু আমি কিন্তু কাউনিয়া আসছি না, ঢুকছি অলরেডি রংপুরে। আচ্ছা আমি কিন্তু রংপুরে ঢুকে পড়ছি। তো আপনার লালমনিরহাট সদরের ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা হবে আগামী পর্বে কাউনিয়াতে, এন্ড হতেছে ইউ আর নো হোয়াট টু ডু। হ্যাঁ, তো আগামীকালকে হইতেছে আপনার ৭৮তম মানে উপজেলা মনে হয়, আজকে প্রবেশ করলাম অলরেডি। তো দেখা হইতেছে কাউনিয়াতে আগামীকালকে।